শুরু করছি খবরের আয়নায়। আকাশবাণীর সংবাদ বিভাগের এই সাপ্তাহিক অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থাপন করবে এমন অনেক কিছু যেগুলি দৈনন্দিন খবরের ভিড়ের মধ্যেও বিশেষ উল্লেখের দাবি রাখে। ব্যতিক্রমী অনেক ঘটনা সময়াভাবে উপযুক্ত মাত্রায় পরিবেশন করা সম্ভব হয় না। আবার বেশ কিছু ঘটনাও নানান কারণে সবার চোখ এড়িয়ে যায়। এমন নানান রঙের মালায় গাঁথা এক অনুপম উপহারই হল খবরের আয়নায়। আজকের আয়নায় রয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন, জীবনানন্দ দাশের জন্মদিন উপলক্ষে বিশেষ আলোচনা সভা, প্রথম বর্ষ সুমিত বন্দ্যোপাধ্যায় স্মারক বক্তৃতা, আলিয়া বিশ্ববিদ্যালয়ে হ্যাম রেডিওর কর্মশালা এবং দক্ষিণ কলকাতায় শাস্ত্রীয় সঙ্গীতের আসর। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদযাপিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 21শে ফেব্রুয়ারি প্রাক সন্ধ্যায় একাডেমি অব ফাইন আর্টসের সামনে ভাষা ও চেতনা সমিতির উদ্যোগে সারা রাত্রিব্যাপী গান, কবিতা ও আলোচনার মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। পূর্ব পশ্চিম, উত্তর দক্ষিণ, নির্জন ভাঙা কোলাহল, ওরা হেঁটে যায় প্রতিদিন। ওরা সালাম, জব্বর, রফিক, বরকত, শফিউর, নাম ছাড়া অনেক নাম মিছিলে জড়ো হয়। তোমাদের দেনায় ছড়িয়ে আছি নিরন্তর। সংগঠনের সম্পাদক ইমানুল হক বলেন, ভাষা আন্দোলনের সঙ্গে জড়িয়ে আছে মানুষের অর্থনৈতিক স্বাধীনতার প্রশ্ন। আমরা গোটা পৃথিবী জুড়ে একটা সংকটের মধ্যে দিয়ে পার হচ্ছি। সেই সময় মাতৃভাষা রক্ষার লড়াইটা গোটা পৃথিবীরই লড়াই। সেই লড়াইতে একটা অংশ হচ্ছে 21শে ফেব্রুয়ারি, যারা বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করতে চেয়েছিল এবং সেই বাংলা ভাষার পক্ষে দাঁড়িয়ে আমাদের 27 বছর আগে আমরা এখানে সারা 21শে ফেব্রুয়ারি শুরু করেছিলাম এবং সেটা চলছে। আমাদের মূল বিষয় হচ্ছে একটা জাতির আত্মমর্যাদা বৃদ্ধি, জাতির ঐক্য বৃদ্ধি, জাতির অর্থনৈতিক জাগরণের লড়াই, জাতির বিজ্ঞান চেতনাকে উন্নত করার লড়াই এবং বিজ্ঞান ও প্রযুক্তিকে আয়ত্ত করার লড়াই। সেটা মাতৃভাষা দ্বারা সম্ভব না। রাজ্য সরকারের উদ্যোগে মূল অনুষ্ঠানটি হয় দক্ষিণ কলকাতার দেশপ্রিয় পার্কে। শুরুতেই সদ্য প্রয়াত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা জানানো হয়। ভাষা দিবসের এই অনুষ্ঠান প্রকৃতপক্ষেই হয়ে উঠেছিল প্রতুলময়। আগেই তার সহধর্মিণীকে সঙ্গে নিয়ে মঞ্চে আসেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। গানে, কবিতায় প্রতুল মুখোপাধ্যায় ও ভাষা শহীদদের শ্রদ্ধা জানান সকলে। নিরস্ত্র এক আলিঙ্গনে দুহাতি যাঁর খোলা, চিরতরুণ শক্ত কাঁধে বিবাদী তাঁর ঝোলা। হাঁটতে গেলেন হয়তো কোথাও, ফিরবেন এক্ষুনি। বাংলা ভাষা শুনলে আজও প্রতুলদাকেই শুনে। বাংলা ভাষাকে আরও এগিয়ে নিয়ে যেতে সকলের প্রতি আহ্বান জানান মুখ্যমন্ত্রী। আমাদের ভাষা আরো জাগরিত হোক, ভাষার মাঝেই জীবন। তাই আসুন আজকের দিন থেকে আমরা করি স্মরণ, আমাদের ভাষাকে সহ সব ভাষাকে শ্রদ্ধার্ঘ জানিয়ে বাংলাকে ভালোবাসুন। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে পেট্রাপোল সীমান্তে নো ম্যানস ল্যান্ডে এবার যৌথ উদ্যোগে কোনো অনুষ্ঠান হয়নি। পেট্রাপোলের 6ঘরিয়া গ্রামে বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ মমতা বালা ঠাকুর। বাংলা ভাষার সংকট নিয়ে আলোচনার মধ্যেই উজ্জ্বল আলোর মতো আমাদের সামনে প্রতিভাত হলেন মার্কিন অধ্যাপক ক্লিন্টন বি সিলি, যিনি জীবনানন্দের অনুবাদের জন্য এ রাজ্য ছাড়াও শুধু ওপার বাংলার বরিশালে গিয়ে 2 বছর গ্রামের ছেলেদের সঙ্গে হাডুডু খেলেছেন, বুঝতে চেষ্টা করেছেন বাংলা আর তার ভাষাকে। এরপর শিকাগোয় ফিরে গিয়ে অনুবাদ, যা বিশ্ব সাহিত্যে নিষ্ঠার এক জ্বলন্ত উদাহরণ, জানালেন কবি ও পশ্চিমবঙ্গ কবিতা একাডেমির সভাপতি সুবোধ সরকার। জীবনানন্দ দাশের জন্মদিন ও ভাষা দিবস উদযাপন উপলক্ষে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির উদ্যোগে 20শে ফেব্রুয়ারি কবির বিষণ্ণতা বনাম অনুবাদকের বিষণ্ণতা
জীবনানন্দ ও ক্লিন্টন বি সিলির শীর্ষক এক আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, জীবনানন্দের এই অনুবাদ পৃথিবীর শ্রেষ্ঠতম অনুবাদের অন্যতম। বইটির নাম আপনারা দেখতে পাচ্ছেন, প্রথমে আ পোয়েট অ্যাট হার্ট। এটি একটি যুগান্তকারী বই। কেন সে কথাই বলবো। এই বইটি আপনারা জানেন লিখেছেন ক্লিন্টন বি সিলি। তিনি শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। শিকাগো বিশ্ববিদ্যালয়ে তিনি বসে প্রফেসর ডিমকের নেতৃত্বে, যিনি বুদ্ধদেব বসুর সঙ্গে সংযোগ স্থাপন করেছিলেন, সেই যুগে তিনি বাংলা শিখেছেন। বাংলা অনর্গল বলতে পারেন। এমন একটি ভাষায় অনুবাদ মার্কিন ইংরেজি, এবং সেই আমেরিকান ইংলিশ, সেইখানে কিভাবে জীবনানন্দকে অনুবাদ করা যায় এটা প্রায় অকল্পনীয় একটা ব্যাপার। এই অকল্পনীয় কাজটি তিনি করেছিলেন। কলকাতায় এসেছেন, দিল্লিতে এসেছেন, কফি হাউসে আড্ডা দিয়েছেন, বরিশালে 2 বছর কাটিয়েছেন। তারপরে বাংলা একটি টাইপ মেশিনে বসে বসে টাইপ করতেন। সেই বাংলা টাইপরাইটারটা তিনি নিয়ে গেছিলেন বাংলাদেশ থেকে। আমাদের এখানে খুব বেশি বাংলা টাইপরাইটার তখন পাওয়া যেত। আমি ক্লিন্টন বি সিলিকে তার শিকাগো বিশ্ববিদ্যালয়ের ঘরে বসে জিজ্ঞেস করেছিলাম যে আপনি কি আক্কেলে জীবনানন্দের কবিতা অনুবাদ করতে এলেন? প্রতিবাদ অনুবাদ করা যায়, ক্ষোভ অনুবাদ করা যায়, কান্না অনুবাদ করা যায়, রাষ্ট্রের ছলনা অনুবাদ করা যায়, ফকিরের দর্শন অনুবাদ করা যায়, কিন্তু জীবনানন্দের বিষণ্ণতা অনুবাদ করা যায় না। ক্লিন্টন স্নেহের সঙ্গে হেসেছিলেন। এইবার জীবনানন্দ দাশের বিষণ্ণতা এমন একটা নেশা, এমন এক সমুদ্রের তলদেশ, এমন এক সিংহল মালয়ের দারুচিনি দ্বীপ, যাকে একটি লাইনেও শনাক্ত করা যায় না। এখানেই তৈরি হয়েছিল ক্লিন্টন বি সিলির বিষণ্ণতা। আর এখানেই এই দুজনার বিষণ্ণতা আমাদেরকে, আমরা পাঠকদেরকে গ্রাস করে। তো এই যে বইটা পার, এই বইটি হলো 2 বিষণ্ণতার নক্ষত্র জয়। বিশ্বব্যাপী পরিবেশ সংকটের মোকাবিলায় সমাজের প্রান্তিক মানুষ ও শ্রমজীবীদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে এবং তার জন্য লাগাতার জাতীয় স্তরে কর্মসূচি গ্রহণ করা প্রয়োজন। কলকাতা প্রেস ক্লাবে গতকাল সত্যযুগ প্রকাশনা আয়োজিত প্রথম বর্ষ সুমিত বন্দ্যোপাধ্যায় স্মারক বক্তৃতায় এই মন্তব্য করেন সাংবাদিক অনির্বাণ চট্টোপাধ্যায়। একদিকে শুধু পুঁজি, পৃথিবী, অন্যদিকে বিধ্বস্ত পরিবেশ, বিপন্ন গ্রহ শীর্ষক এই বক্তৃতায় তিনি বলেন, বিগত শতাব্দীর প্রথম থেকে উন্নয়নের সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষার বিষয়টি পুঁজিবাদী অথবা সমাজতান্ত্রিক কোনো ব্যবস্থাই প্রয়োজন মতো গুরুত্ব দিয়ে ভাবেনি। লক্ষ্য করলে দেখা যাবে যে বেশিরভাগ আলোচনাটা কিন্তু প্রধানত বিশ্ব উষ্ণায়ন নিয়ে, এবং তাপমাত্রা যেভাবে যা বলা হয়েছে, যা প্রজেক্ট করা হচ্ছে, তার তুলনায় যেভাবে বেড়ে চলেছে, তাতে এই মহাবিপদটা ক্রমশই খুব কাছে চলে যাচ্ছে। এমনকি 2030 থেকে 2050-এর মধ্যে একটা সম্পূর্ণ পরিবর্তন ঘটে যাবে, যে আমরা যে পৃথিবীর সঙ্গে অভ্যস্ত সেটাকে আর দেখতে পাবো না। অজস্র শহর তলিয়ে যাওয়া, কলকাতা শহর, সেখান থেকে শুরু করে বহু দেশ বিপন্ন, বিলুপ্ত হয়ে যাওয়া, ইত্যাদি ইত্যাদি। কিন্তু একটা জিনিস মাথায় রাখা দরকার, এবং সেটা তুলনায় একটু কম সচেতনতা আছে, সেটা হচ্ছে যে বিশ্ব উষ্ণায়ন একটা বড় সমস্যা, কিন্তু একমাত্র সমস্যা নয়। আরো অনেকগুলো সমস্যা আছে যেগুলো একসঙ্গে করে কিন্তু এই একটা ভয়ঙ্কর কথা আমাদের সত্যিকারের প্রলয়ের দিকে আমরা খুব দ্রুত এগিয়ে যাচ্ছি। সুতরাং আজ যদি এইটা থেকে আমাদের বেরোতে হয়, নতুন একটা কোনোভাবে এই লড়াইটাকে আমাদের বুঝতে হয়, তাহলে অন্য বিভিন্ন ক্ষেত্রেও যেভাবেই দেখি না কেন, পুঁজি এবং পরিবেশ প্রকৃতির এই ভয়ঙ্কর সম্পর্কটার বিষয়ে শ্রমজীবী মানুষের সচেতনতা কি করে তৈরি করা যায়, এইটাই আমাদের একটা বড় কাজ করা দরকার। ফ্র্যাঙ্কলি সেই কাজ এখনো শুরু করিনি। আলিয়া বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে এবং ইনস্টিটিউশন ইনোভেশন কাউন্সিলের সহযোগিতায় গতকাল বিশ্ববিদ্যালয়ের নিউ টাউন ক্যাম্পাসে হ্যাম রেডিওর ওপর এক কর্মশালা ও আলোচনার আয়োজন করা হয়। বিভাগের ছাত্রছাত্রীদের কাছে হ্যাম রেডিওর উপযোগিতা ও কার্যাবলী সহ খুঁটিনাটি তুলে ধরে ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের সম্পাদক তথা ইন্ডিয়ান একাডেমি অফ কমিউনিকেশন অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্টের চেয়ারম্যান অম্বরীশ নাগ বিশ্বাস বলেন, রাজ্য, দেশ, এমনকি দেশের বাইরেও প্রাকৃতিক বিপর্যয়, যুদ্ধকালীন পরিস্থিতিতে হ্যাম রেডিও মানুষের সাহায্যে কাজ করেছে ও করে চলেছে।
হ্যাম রেডিওর এখানে টেম্পোরারি স্টেশন তৈরি করা হয়েছে। বিভিন্ন রকম ডিভাইস যে সমস্ত হ্যাম রেডিও বা আমিষের রেডিওতে ব্যবহৃত হয় তার সমস্ত ডিভাইস কী করে ব্যবহার করতে হয়, টেকনিক্যাল, তাদের ভবিষ্যৎ কী আছে এই শখের বেতারে, এই সমস্তটা তাদের হাতে কলমে দেখানো হয়। পরবর্তীকালে এই ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এখানে একটা পার্মানেন্ট রেডিও স্টেশন তৈরি করবে এই মর্মে ঘোষণা হয় এবং তার প্রক্রিয়া দ্রুতই শুরু হবে এবং স্টুডেন্ট, ফ্যাকাল্টি মেম্বার যারা আছেন তারা সকলেই ইন্টারেস্টেড। তারা এই পরীক্ষা ভারত সরকারের কাছে যে পরীক্ষা আমিষের রেডিও তা পরীক্ষায় দ্রুততার সাথে সম্পন্ন করবে। আমরা খুব খুশি। ইউনিভার্সিটি লেভেলে আমাদের এটা প্রথম হচ্ছে রাজ্যে এবং ইউনিভার্সিটি লেভেলে হ্যাম রেডিও স্টেশন আলিয়া ইউনিভার্সিটিতেই প্রথম হবে বলে আমাদের বিশ্বাস। স্টুডেন্টদের রেসপন্স কেমন পাচ্ছে আপনারা পার্টিসিপেট করেছে? স্টুডেন্টরা তো রেসপন্স, অসাধারণ রেসপন্স। তারা বিভিন্ন রকমের জিনিস দেখছে, শুনছে, বুঝছে, প্রশ্ন করছে। প্রশ্নের ধরন দেখে বোঝা যায় ছাত্রছাত্রীদের আগ্রহটা কতটা। তারা খুবই আগ্রহের সাথে বিভিন্ন ঘটনাগুলি দেখছে যে বিজ্ঞানভিত্তিক এই শখের বেতারকে নিয়ে এত কিছু করা যায়, সবটাই দেখানো। রেডিও ডিএক্সিং থেকে শুরু করে অ্যান্টেনার ব্যবহার এবং রেডিও প্রপাগেশন সবটা নিয়েই আমাদের বিভিন্ন এক্সপার্টরা বিভিন্ন তাদের মত পোষণ করেছেন। বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডক্টর কাজী মোহাম্মদ আলফ্রেড বলেন, ছাত্রছাত্রীরা হ্যাম রেডিও সম্পর্কে জেনে ভবিষ্যতে এর সঙ্গে যুক্ত হয়ে যাতে মানব কল্যাণে কাজ করতে পারেন সেই লক্ষ্যেই এই কর্মশালার আয়োজন। তো আশা করি আমাদের ভবিষ্যতে ছাত্রদের মধ্যে থেকেও হ্যামের মেম্বার হবে, লাইসেন্সিং করবে এবং আমাদের আরও প্ল্যান প্রোগ্রাম আছে যেমন আমরা একটা ক্লাব তৈরি করতে পারি এখানে। আপনারা প্রথম ইউনিভার্সিটি যারা হ্যাম রেডিও নিয়ে অ্যাওয়ারনেস ওয়ার্কশপ বা সেমিনার হচ্ছে, যে এইটা আপনাদের মাথায় আসলো কেন? মানে আপনারা কি উদ্দেশ্যে এই ইনিশিয়েটিভটা নিলেন? এটা আমাদের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের রিলেভেন্ট, যেহেতু সিগন্যাল প্রপাগেশন, কমিউনিকেশন এগুলো আমাদেরই আন্ডারে পড়ে। আর সবথেকে বড় কথা যে অ্যামেচার রেডিও একটা ওয়ার্ল্ড ওয়াইড সংস্থা, গোটা পৃথিবী জুড়ে এদের বিভিন্ন কাজকর্মের সঙ্গে এরা যুক্ত। এটা নতুন কিছু নয়। তো আমরা চাই যে আমরাও এদের সঙ্গে কোলাবোরেট করে একটা ভালো কিছু করতে। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের প্রসারের লক্ষ্যে দক্ষিণী সঙ্গীত সম্মিলনী এই মাসের 22, 23 ও 24 এই 3 দিন যাদবপুরের নিরঞ্জন সদনে আয়োজন করেছিল 43তম বার্ষিক সঙ্গীতানুষ্ঠান। কণ্ঠসঙ্গীত পরিবেশন করেন শ্রুতি গুপ্ত। দ্বৈত তবলা বাদনে অংশ নেন রিম্পা শিব ও সুনয়না ঘোষ। আজকের আয়নায় শেষ করার আগে একটা অনুরোধ, আপনাদের কেমন লাগলো এই অনুষ্ঠান ইমেইলে জানান অথবা আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া পেজে। সেরা চিঠির উল্লেখ থাকবে প্রেরকের নাম সহ। আজ এই পর্যন্তই। আবার আগামী সপ্তাহে ঠিক এই সময় আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত খবরের আয়নায় নিয়ে আসব আপনাদের সামনে। ভাষ্য পাঠে ধৃতি সেন শর্মা, সংকলন ও প্রস্তুতি অভিজিৎ চক্রবর্তী।